আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছুঁয়ে দিলে মন গল্পে 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি বললাম, আগে তোর সাথে খারাপ কিছু করলে এটা ধর্ষণ হতো, আর এখন তুই আমার বউ, সব বৈধ হবে। চল কাজ শুরু করি। সাথী কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। আমার কাজ শেষ করে শার্ট পরতে পরতে বললাম, অনেক কিছু বলার বাকি আছে তোরে, শোন। সাথী এক কোনায় কাপড় পরে চুপ করে বসে আছে। আমি বললাম, প্রথম দেখাই তোরে আমার পছন্দ হয়েছে, এটা ঠিক। তোর সাথে আমি খারাপ কাজ করতে চাই নাই। আমার বান্ধবীর গায়ে হাত তুলে তুই বড় অপরাধ করলি। আর কি করিস? যাকে যেভাবে ইচ্ছা সেভাবে মারিস। এটা চিন্তা করিস না আমি একজন নিরীহ মানুষকে অযথা মারছি কেন। আর শেষ একটা কথা, রনি আর ওই মুরব্বীকে আমি মেরেছি। কারণ কি জানিস, রনি অনেক মেয়েকে ধর্ষণ করেছে, আর ওই যে বুড়ো মানুষটা ছিল, ওর জন্য আমার মা আত্মহত্যা করেছে। এই জন্য আমি ওদের মেরেছি। সব প্রশ্নের উত্তর তো পেয়ে গেলি না, এখন এখান থেকে চলে যাম। আজকে থেকে আর অহংকার করবি না নিজের চাকরি নিয়ে। সাথী কান্না করতে করতে বলল, শেষ একটা কথা বলি। আমি বললাম, বল। সাথী বলল, আমি তোমার মুখ আর কখনো দেখতে চাই না। আমার কসম লাগে আমার সামনে আর আসবা না। যেহেতু তুমি আমাকে জোর করে বিয়ে করেছ, আর যেই কাজ করলে এখন, এর জন্য কোনোদিন তোমাকে আমি মাফ করব না। আর আমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে কখনোই যাবা না। বলে রুম থেকে দৌড়ে কান্না করতে করতে চলে গেল। বাইরে এসে দেখি মিতু আর তুবা বসে বসে আমাদের কাহিনী দেখছে। যেই আমি মিতুর কাছে গেলাম, অমনি ঠাস করে আমার গালে একটা চড় দিল। মিতু বলল, আমি তোরে ভালো বন্ধু মনে করতাম, আর আজকে তুই কি করলি? একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলছোস। তোর সাথে আমার বন্ধুত্ব শেষ, আর কখনো আমাকে খুঁজতে যাবি না। আমি বললাম, আমার কথাটা তো শোন। মিতু কোনো কথা না বলে চলে যাচ্ছে। আমি বললাম, তুবা তুই তো। তুবা বলল, আর কি কাহিনী শুনবো বল তোর? আমরা কি মানুষ না? আমাদের কথা একটু দাম দিছস তুই? আজকে কি করলি তুই? কথা নেই বার্তা নেই, এভাবে একটা মেয়ের জীবন ধ্বংস করে দিলি। আমরা বলছি এইসব রাগের মাথায় করিস না, তাও আমাদের কথা শুনলি না। সি, বলেই তুবা চলে গেল। আমি একা একা দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে জানো প্রতিশোধের নেশায় আজকে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। কি থেকে কি করলাম আমি? সি, এখন তো আমার নিজের উপরই ঘৃণা করছে। আসলেই মানুষ রাগের মাথায় কত কিছু যে করে ফেলে বুঝতেই পারছি এখন। ওদের কথা যদি শুনতাম তাহলে আজকে আর একটু আগে আমি সাথে সাথে কি করলাম বলেই কান্না করছি রাগের মাথায়। কি থেকে কি করে ফেললাম নিজেও বুঝতে পারি নাই। অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি। আস্তে আস্তে হেঁটে রুমে গেলাম, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছি না। সাথীর ঘটনাটা শুধু চোখের সামনে ভেসে উঠছে। আমি তো কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ কিছু করি নাই, আজকে কিভাবে? সারা রাত শুধু এটাই চিন্তা করলাম, আগে তুবা আর মিতুর রাগ ভাঙাই। সকালে গেলাম তুবাদের বাসায়, দেখি তুবা বসে বসে টিভি দেখছে। আমাকে দেখে কিছু না বলে চুপ করে বসে আছে। আমি বললাম, কি রে, আমার সাথে কথা বলবি না? তুবা তাও কথা বলে না। আমি বললাম, দেখ, সত্যি আমি বড় অপরাধ করে ফেলেছি রাগের মাথায়, বুঝতে পারি নাই, তাই বলে কি তোরাও কথা বলবি না? তুবা বলল, কোনটা অপরাধ বললি তুই? হ্যাঁ, একটা মেয়েকে বিয়ে করলি অনুমতি না নিয়ে। জানিস একটা মেয়ের কত স্বপ্ন থাকে বিয়ে নিয়ে, আর তুই কি করলি? আমাদের কথা একটু শুনলি না, বিয়ে করলি তো করলি, আবার সব কাজ সেরেও ফেললি। একটা মেয়ের কত স্বপ্ন থাকে জানিস বাসর রাত নিয়ে, সব তোর কাছে সহজ মনে হয়? আমি বললাম, আমি বুঝতে পারি নাই রে, প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গেছি, প্লিজ আমাকে মাফ করে দে, আমি বুঝতে পারি নাই। তুবা বলল, আমার কাছে বললে কি হবে, যা সাথীর কাছে যা। আমি বললাম, সাথী না করছে, ও সামনে জানো আর না যায়। তুবা বলল, তো কি করবে? হ্যাঁ, তোর মতো সিসি, তোরে আমার বন্ধু বলতেও ঘৃণা হয়। আমি বললাম, মানছি আমি ভুল করেছি, তাই বলে কি তোরাও কথা বলবি না? তুবা বলল, দেখ তুই এখান থেকে চলে যা, তোর সাথে কথা বলার মতো ইচ্ছা আমার নেই। আর বিকালে চাচা আসছে, সব ঠিকঠাক করে নিস। আজকে একটা মেয়ের সাথে এমন করলি, আরেকদিন হয়তো প্রতিশোধের নেশায় আমাদের মারবি না, তার কোনো গ্যারান্টি আছে? আমি বললাম, এটা তুই বলতে পারলি? সি। তুবা বলল, তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা করে। আমি একটা হাসি দিয়ে বের হলাম, অনেক কিছু করলি আমার জন্য, ধন্যবাদ। আর ভুল তো করেছে আমি, মাফ করবি না জানি, তাও মাফ করে দিস। বলেই বাসা থেকে বের হলাম। শেষ মিতুর কাছে গিয়ে দেখি ওইও কি আমাকে পর করে দেয়। মিতুর বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই মিতু আমাকে দেখে দরজা বন্ধ করে দিল। আবার বেল বাজালাম, কিন্তু কোনো কাজ হয় নাই। ওর নম্বরে কল দিলাম, ব্লক করে রাখছে আমাকে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর চিন্তা করছি কত মানুষের জন্য কত কি করলাম, আর সবাই আজকে আমাকে ভুলে গেল। আচ্ছা, আমি না হয় একটা অপরাধ করে ফেলেছি, তাই বলে ওরা কি আমাকে একটু বুঝবে না? হেঁটে হেঁটে থানার সামনে গেলাম, গিয়ে বাইক থেকে দেখি সাথী মনমরা হয়ে বসে আছে। সাথীকে দেখে মনে হচ্ছে সত্যি আমি বড় অপরাধ করে ফেলেছি। ও দেখার আগে আমি এখান থেকে চলে যাই। হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম, হঠাৎ কে জানি আমাকে জড়িয়ে ধরলো। পিছনে ঘুরে দেখি মিলি। আমি বললাম, আপু তুমি কখন আসলাম? মিলি বলল, তুই আমার সাথে কথা বলবি না, খুব খারাপ তুই। আমি বললাম, বোকা মেয়ে, তাই বলে কি এভাবে কান্না করা লাগে? মিলি বলল, আমি তোরে ছাড়া থাকতে পারি না, জানিস না খুব কষ্ট হয়। আমি বললাম, আম্মুর স্বপ্ন তো আর আমি পূরণ করতে পারি নাই, সব তোকেই করতে হবে। এখন বল কেমন আছিস তুই? মিলি বলল, তোকে দেখছি না, খুব ভালো তুই?
আমি বললাম এই তো কোনো রকম। মিলি বলল আচ্ছা তুই থাক, আমি গিয়ে তুবা আন্টির সাথে দেখা করে আসি। আমি বললাম আচ্ছা যা। একটু পর দেখি একজন মুরব্বী এলো, কিন্তু ওনাকে চিনতে পারি নাই। মুরব্বী বলল তো তোমার নামই রিফাত? আমি বললাম জি আঙ্কেল, আপনাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল বলল আমি তুবার চাচা। আমি বললাম ও সরি আঙ্কেল, ভালো আছেন তো? আঙ্কেল বলল এই তো বাবা আলহামদুলিল্লাহ ভালো। তো চলো তোমার কাজটা আগে শেষ করে ফেলি। আমি বললাম মাত্র না আসছেন, আগে হাত মুখ ধৌত করেন। আঙ্কেল বলল আমি কোনো কাজ বাকি রাখি না। আমি বললাম আপনিও দেখা যায় আমার মতো করে চলেন। আঙ্কেলকে নিয়ে সবকিছু ঠিকঠাক করে বাসায় চলে আসলাম। আমি বললাম আপনারা আসছেন, এখন থাকেন, পরে আমি বাসায় যাবনি। আঙ্কেল বলল আরে না, আমি তোমাকে নিজের হাতে চাবি দিয়ে চলে যাই। আমি তো তোমাদের বাসায় থাকবো, এক রাতের জন্য এত পারা নিতে পারবো না। আমি বললাম তো চলেন। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। আঙ্কেল বলল এই নাও বাসার চাবি। মিলি বলল ভাইয়া এটা কার? আমি বললাম তুই দেশে আসবি দেখে এটা তোর জন্য গিফট। মিলি বলল সত্যি ভাইয়া? আমি বললাম বাসার ভিতরে ঢুকে সবকিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আর মিলি দৌড়াদৌড়ি করছে, এই রুমটা আমার, ওইটা আমার। হঠাৎ একটা মেয়ে এসে বলল কেমন আছেন? আমি বললাম এই তো ভালো, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। মিলি বলল আরে ভাইয়া তুবা আন্টির চাচাতো বোন, চিনিস না? আমি বললাম ও আপনিও আছেন? আমি তো জানি না, তো আপনি কেমন আছেন? মেয়েটি বলল এই তো ভালো, আমার নাম ধরে ডাকতে পারেন। আমি বললাম আপনার নাম না জানলে কিভাবে ডাকবো? মেয়েটি বলল ও তাই তো, আমার নাম তাসলিমা। আমি বললাম খুব সুন্দর নাম। কিছুক্ষণ তাসলিমার সাথে কথা বললাম, পরে চলে গেল। রাতে তাসলিমা এসে বলল মিলি চল আমাদের সাথে থাকবি। মিলি বলল না যাব না, অনেকদিন পর আসছি, কালকে তো আবার চলে যাব, আমি ভাইয়ার সাথে থাকবো। আমি একটা হাসি দিলাম, তাসলিমা চলে গেল। মিলি আমার বুকের উপর শুয়ে আছে। আমি বললাম আমি যদি কোনো অপরাধ করে ফেলি মাফ করবি না বোন? মিলি বলল দিব একটা, আমার ভাই কোনো অপরাধই করতে পারে না। আমি বললাম বাসাটা তোর কেমন পছন্দ হয়েছে? মিলি বলল অনেক পছন্দ হয়েছে ভাইয়া। আমি বললাম তোর তো কোনো কষ্ট হচ্ছে না মিলি? মিলি বলল না ভাইয়া, তাসলিমা আপু খুব ভালো। আমি বললাম দেখে তো তাই মনে হলো। মিলি বলল তবে আপুকে আমি মাঝে মাঝে ভাবি ডাকি। আমি বললাম দিব এক চর, ফাজলামও করবি না কারোর সাথে। সকালে ঘুম থেকে উঠে রান্না করলাম, আর মিলি উঠে সাজুগুজু করছে। আমি বললাম কি ব্যাপার বোন, এত সাজুগুজু করছিস কেন? মিলি বলল আজকে সারাদিন ঘুরবো। আমি বললাম আচ্ছা যা, আর বিছানার উপর আমার মানি ব্যাগ আছে, যত টাকা লাগে নিয়ে নিস। মিলি বলল ধন্যবাদ ভাইয়া। একটু পর তাসলিমা আর তুবা আসলো। তুবা আমাকে দেখে মুখটা কেমন হয়ে গেছে বুঝতে পারছি। তাসলিমা বলল ভাইয়া আপনিও চলেন আমাদের সাথে। আমি বললাম না আপু, আমার অনেক কাজ আছে। তুবা বলল এই তোরা যাবি নাকি আমি একাই চলে যাব? মিলি বলল চল চল। ওরা সবাই চলে গেল। কতদিনের জন্য কত কিছু করলাম, আর সবাই আজকে আমাকে অপরাধী মনে করে। সন্ধ্যার দিকে ছাদে বসে আছি, একটু পর মিলি চলে যাবে। তাসলিমা বলল কি করেন? আমি বললাম বসে আছি। কেন, কিছু বলবেন? তাসলিমা বলল এটা রাখেন, আপনার জন্য স্পেশাল ভাবে লিখছি। আমি বললাম কি আছে এতে? তাসলিমা বলল পড়লেই দেখতে পারবেন। বলেই চলে গেল। মিলিকে বিদায় করে দিয়ে রুমে বসে বসে চিন্তা করছি, কোনো একটা চাকরি করতে হবে, এভাবে আর বসে থাকা যাবে না। তাসলিমার দেওয়া কাগজটা খুলে দেখি অনেক কিছু লেখা আছে, আর শেষে আই লাভ ইউ লেখা। এটা দেখে কাগজটা না পড়ে ছিঁড়ে ফেললাম। আর কারোর মায়ায় নতুন করে পড়তে চাই না, এমনি তো জীবনে সবকিছু হারিয়ে গেছে। খুব কষ্ট করে একটা ছোট্ট কোম্পানিতে চাকরি নিলাম, বেতন মোটামুটি ভালো। তবে ওখানে গিয়ে একটা বিষয় দেখে অবাক হয়ে গেলাম, সাথীর মতো দেখতে একটা মেয়ে আছে, তবে আমি কোনোদিন কথা বলি নাই। ও অবশ্য বলতে চাই, কিন্তু আমি চুপচাপ কাজ করি, কারোর সাথে কথা বলি না। আর যদি কেউ কথা বলতেও আসে আমার মতো আমি কাজ করি। এভাবে 2 মাস চলে গেল। একদিন মাথাটা কেমন ঘুরছিল, তাই হাসপাতালে গেলাম কিছু ওষুধ নিতে। হঠাৎ দেখলাম সাথী হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে। আমি ওকে দেখে একটু আড়াল হয়ে গেলাম। চেহারাটা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। ওকে দেখলে কেমন জানি নিজেকে বড় অপরাধী মনে হয়। আজকে আমি একটা মেয়ের জীবন নষ্ট করে ফেললাম, আমার জন্য আজকে ওর এই অবস্থা। কিন্তু হাসপাতালে এসেছিল কেন দেখি তো একটু। আমি ডাক্তারের কেবিনে গেলাম, গিয়ে দেখি ওর বয়সে একটা মেয়ে বসে আছে। আমাকে দেখে বলল কিভাবে সাহায্য করতে পারি? আমি বললাম একটু আগে একটা মেয়ে আসছিল না? মেয়েটি বলল আপনি তাকে চিনেন? আমি বললাম চিনি তো, উনি তো আমাদের এখানকার থানার ওসি। মেয়েটি বলল আর ও আমার বান্ধবী। আমি বললাম ও তাই নাকি আপু? আচ্ছা আপু, আমি কি আপনার নামটা জানতে পারি? মেয়েটি বলল নাম তো জানতেই পারবেন, আগে বলেন আপনার কি সমস্যা। আমি বললাম আমার সমস্যা না, আসলে আমি ওই ওসির প্রেমে পড়েছি, তাই জানতে চাইছি উনি এখানে কেন আসছে। বিয়ের কথা বললাম না, আগে জানি ও কেন এখানে আসছে। মেয়েটি বলল আর বলিয়েন না, এই শহরের মানুষগুলো খুব খারাপ। আমি বললাম কেন, ওরা আপনাকে কি করেছে? মেয়েটি বলল আমার বান্ধবীর জীবন নষ্ট করে ফেলেছে, ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আর আজকে আমি ওর পরীক্ষা করে জানতে পারি ও প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে আমার মাথা ঘুরছে, কি সব কথা বলছে উনি। আমি বললাম 1 গ্লাস পানি হবে আপু? আপু বলল এই নেন। পানিটা খেয়ে চেয়ারে বসে আছি।
আপনাকে এমন টেনশন লাগছে কেন? কিছু কি হয়েছে? আমি বললাম, আচ্ছা আপু, আমাকে একটা কথা বলেন তো, ও কি বাচ্চাটা রাখতে চায় না নাকি? আপু বলল, না, আর রাখবে কি জন্য? পরে কাকে বাবা বলে পরিচয় দিবে, আর ওর বিয়ে ঠিক করা ওর খালাতো ভাইয়ের সাথে, তাই ও বাচ্চাটা নষ্ট করে ফেলবে। আমি কি করব বুঝতে পারছি না। উপর থেকে একবার নিচে বসি আর একবার চেয়ারে বসি, কি করলাম আমি? এখন তো মন বলে আত্মহত্যা করি। আমার জন্য আজকে কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? আমি সরাসরি গিয়ে ডাক্তারের পায়ের কাছে গিয়ে পড়লাম, আপু আমাকে আপনি বাঁচান, অনেক বড় অপরাধ করে ফেলেছি, আপনি একমাত্র আমাকে বাঁচাতে পারেন। আপু বলল, আগে আমার পা ছাড়ুন, আগে উঠে বসেন, আর কি হয়েছে আপনি না বললে বুঝবো কি করে? আমি বললাম, বলার পর আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিবেন না তো? আপু বললাম, আরে না, ডাক্তার সবসময় মানুষের ভালো চাই। আমি উঠে গিয়ে চেয়ারে বসলাম। আমি বললাম, আসলে আপু, আপনার বান্ধবীর আজকে যে অবস্থা তার জন্য আমি দায়ী। আপু বলল, বুঝলাম না আপনার কথা। আমি বললাম, তাহলে শুনুন। রনি আর মিতুর কথা বললাম, আর মিতুর সাথে এমন করেছে দেখে ওর সাথে আমি রাগের মাথায় এইসব করেছি, এটা বললাম। আমার কথা শুনে ডাক্তারের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, প্লিজ আপু, আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিবেন না। অলরেডি আমার 2টা বেস্ট ফ্রেন্ড চলে গেছে, এর জন্য আজকে আমি একা, সম্পূর্ণ একা। এখন আপনি যদি আমাকে না করেন, আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। আপু বলল, আপনি জানেন ওর বাবার কত স্বপ্ন ওকে নিয়ে, আর সাথী ওর বাবার সবকিছুই করতে রাজি, তাই ওর পেটে সন্তান নষ্ট করতে চাই। আপনাকে দেখে আমি বুঝতে পারছি, নিজের অপরাধগুলো বুঝতে পারছেন, তো এখন কি করতে চান আপনি? আমি বললাম, আপনি আমার বড় বোনের মতো, আমার জীবন তো শেষ হয়ে গেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি, তাই আমি আমার বাচ্চাকে মারতে চাই না, ওকে আমি নিতে চাই। আপনি প্লিজ একটু ব্যবস্থা করে দেন, প্লিজ প্লিজ আপু। আপু বলল, আমি ওকে বুঝিয়ে বলি, আপনি আবার সাথীর কাছে চলে যান, আমি ওর পরিবারের সাথে কথা বলবো। আমি বললাম, আপু না, থাক, বাদ দেন, ও না করছে কোনোদিন যেন আমার সামনে না আসি, আর যাব না। জাস্ট আপনি শুধু আমার বাচ্চাটা আমাকে দিয়ে দিন, আমি চলে যাব এই শহর ছেড়ে, এখানেই থাকবো না। আপু বলল, কিন্তু ও কি মানতে চাইবে? আমি বললাম, আপনি বুঝিয়ে বলবেন, বাচ্চা নষ্ট হতে একটু সময় লাগে, আর ওর যেন কোনো কিছু না হয়। আপু বলল, আচ্ছা আমি চেষ্টা করব, ওকে বুঝিয়ে বলবো, দেখি কি হয়। আমি বললাম, চেষ্টা করলে হবে না, আমাকে প্রমিস করতে হবে আজকে থেকে আপনি আমার বড় বোন। আপু বলল, আচ্ছা যাও, তোমাকে কথা দিলাম। আমি বললাম, কিভাবে যে ধন্যবাদ দিব আপু আপনাকে বলার বাইরে, তবে সাথী যেন কোনোদিন জানতে না পারে বাচ্চাটা আমার কাছে, আর যদি ওকে বলে দেন আমি কিন্তু পরে এমনি মারা যাব। আপু বলল, একা একা থাকতে পারবেন? আমি বললাম, কি করব বলেন তো, ভুল তো আমি করেছি, ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। আপু বলল, আপনাকে দেখে এখন আমার কষ্ট হচ্ছে, এত কষ্ট নিয়ে থাকেন কিভাবে? আমি বললাম, এটা তো কিছুই না, জানি না জীবনে কি আছে না আছে, তবে বাকিটা জীবন আমি আমার বাচ্চাকে নিয়ে কাটাতে চাই। আচ্ছা আপু, এখন তো আপনার নামটা বলেন। আপু বলল, তানিয়া। আমি বললাম, তাহলে আজকে থেকে আপনাকে আমি তানিয়া আপু বলে ডাকবো। আচ্ছা আপু, আপনার নাম্বারটা? আপু বলল, এই নাও। আমি বললাম, আমার তো কেউ নাই আপু এই পৃথিবীতে, শুধু একটা বোন ছাড়া, আজকে আপনাকে আমি পেয়েছি, বড় বোন হিসাবে আমাকে হতাশ করবেন না আপু। আপু বলল, এই দেখো, তাই বলে এভাবে কান্না করা লাগে? বলছি তো আমি সবকিছু দেখে নিব, তোমার চিন্তাই করতে হবে না। আমি বললাম, ধন্যবাদ আপু, আমার বাসায় একদিন যাবেন? আপু বলল, যদি সময় পাই। আমি বললাম, পর করে দিলেন বুঝি? আপু বলল, আচ্ছা যাও, যাবো একদিন সময় করে। আমি বললাম, দুলাভাই কি করে আপু? আপু বলল, তোমার দুলাভাই ডাক্তার, আমার মতো। আমি বললাম, প্রেমের বিয়ে বুঝি? আপু বলল, তুমিও তো সাথীর প্রেমে পড়েছো। আমি বললাম, আমার আবার প্রেম, নিজের উপর এখন নিজেরই ঘৃণা হয়, রাগের মাথায় কি থেকে কি যে করে ফেললাম। আপু বলল, চিন্তা করিও না, আমি সবকিছু ঠিক করে দিব। আমি বললাম, না আপু, ওকে ওর মতো থাকতে দাও, এমনি আমি ওর জীবনে অনেক কিছু নষ্ট করে ফেলেছি, ওকে আগের মতো রাখতে বা খুশি হতে দেখি নাই কোনোদিন। আপু বললাম, যদি ওর বিয়ে হয়ে যায়? আমি বললাম, বিয়ে তো হবেই, তবে আমি কোনোদিন ওর কাছে স্বামীর অধিকার নিয়ে যাব না। আচ্ছা আপু, আপনার এমনি অনেক সময় নষ্ট করে ফেলেছি, আসি আজকে, ভালো থাকবেন, আর সব খবরাখবর আমাকে জানাবেন। আপু বললাম, যাও, অপেক্ষা করো, আমি সব ব্যবস্থা করে দিব। আমি বললাম, আচ্ছা আপু, তাহলে আজকের মতো আসি। হাসপাতাল থেকে হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম। একটু ভুলের কারণে আজকে আমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। শুনছি মিতুন নাকি বিয়ে ঠিক হয়েছে, মুখের কথাটাও বললো না আমাকে, থাক, একাই ভালো। যেই দিন সাথীর অপারেশন হয় সেদিন আমি বাইরে থেকে দাঁড়িয়ে দেখছিলাম, খুব কষ্ট হচ্ছিল তখন সাথীর জন্য, আর যখন আপু এনে আমার মেয়েকে আমার হাতে দেয় খুব খুশি হয়েছিলাম। সেদিন আপু আমাকে একটা কথাই বলে, আমার কোনো ভাই নাই, তুই আমার ভাই,
যেখানে থাকিস না কেন ভালো থাকিস, আর তোর মেয়ে একদম পরীর মতো হয়েছে, কখনো ওকে কষ্ট দিবি না। যখন ছাতির জ্ঞান ফিরল তখন দেখতে পেল ওর একটা মরা বাচ্চা হয়েছে। তখন দেখতে পেয়েছি আমি মরা বাচ্চাকে কোলে নিয়ে চুমু দিচ্ছে আর কান্না করছে। একটা মায়ের ভালোবাসা কি তখন বুঝতে পারছি। আপুর কেবিন থেকে যখন বের হই আপু সবকিছু লিখে দিয়েছিল। আর একটা কথা, আমার মেয়ের নাম সাথী রাখছিল। যখন সাথী ওর বাচ্চাটা মরা হয়েছে দেখে কান্না করছিল তখন আপু গিয়ে ওকে সান্ত্বনা দিচ্ছিল। আর আপু বলল, আচ্ছা তোর মেয়ের নাম কি রাখতি বলতো? উত্তরে সাথী বলছিল, আমি আমার স্বামীর নামটা বলতে পারি না, ভুলে গেছি। যতই হোক ও আমার স্বামী ছিল। তবে এটা সত্যি, আমি বাবার জন্য সব করতে রাজি আছি। আমি আমার মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে সামিয়া রাখতাম। সেই থেকে আমার মেয়ের নাম সামিয়া। আমার মেয়েকে নিয়ে আমি বাসা পর্যন্ত যাই নাই, সরাসরি অস্ট্রেলিয়ায় চলে গেছি। আগে ভিসা করা ছিল। মিলিকেও আমার কাছে নিয়ে আসলাম। মিলি সামিয়াকে বেশি কোলে নিয়ে থাকে। এক কথায় সামিয়া ছাড়া থাকতেই পারে না। দেখতে দেখতে 5 বছর চলে গেল। মিলি এবার বায়না ধরল দেশে গিয়ে বাকি পড়াশোনা করবে। আর আমার মেয়েও মিলির সাথে এক বলে। আন্টি যা বলবে আমিও তাই বলি। আমার মেয়ে এখন কথা বলতে পারে, তবে শুধু একটু আপুর সাথে মাঝে মাঝে কথা হয়। সকালে এয়ারপোর্টে চলে গেলাম। দেখতে দেখতে দেশের মাটিতে পা রাখলাম। হঠাৎ কে জানি রিফাত বলে ডাক দিল। পিছনে ঘুরে দেখি কেউ নাই। তাহলে ডাকলো কে? মিলি বলল, তোর নাম ধরে কে ডাকলো ভাইয়া? আমি বললাম, কি জানি, কাউকেই তো দেখতে পেলাম না, হয়তো মনের ভুল। সামিয়া বলল, বাবা এটা কি আমাদের দেশ? আমি বললাম, আম্মু, অনেক সুন্দর না? সামিয়া বলল, মোটেও না, ওখানে কত বড় বড় চকলেট ছিল আর এখানে চকলেট নাই, কিভাবে সুন্দর হলো? আমি বললাম, আচ্ছা তুই আর তোর আন্টি কি চকলেট খাওয়া ছাড়বি না? সামিয়া বলল, আমার আন্টিকে কিন্তু কিছু বলবা না, আমার আন্টি অনেক ভালো। মিলি বলল, লোককে একটা মেয়ে, আসো ফুপি। আমি বললাম, আরে যা যা, আমিও টাকা দিব না, পরে কিভাবে চকলেট খাস দেখে নিব। সামিয়া বলল, কি বললা তুমি, আরেকবার বলো তো। আমি বললাম, না আম্মু কিছু না, বলছি আগে চলো বাসায় যাই। হঠাৎ কে জানি এসে বলল, কেমন আছেন ভাই? আরে এ তো ফাইম, কিন্তু ওর হাতে রক্ত লেগে আছে। আমি বুঝে গেছি ও কি করে আসছে। এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, নইলে যে কোনো সময়ে বিপদে পড়ে যেতে পারি। আমি বললাম, এই তো ফাইম ভালো, তো তুমি এখানে কেন আসছো? ফাইম বলল, একটা কাজ ছিল, কাজটা শেষ হয়েছে, তাই এখন বাড়ি চলে যাচ্ছি। আমি বললাম, হাতে রক্ত লেগে আছে, যাও পরিষ্কার করে আসো, কেউ দেখলে সন্দেহ করবে। ফাইম বলল, আরে ভাইয়া এটা রক্ত না, হয়তো রং লাগছে, আপনি যান কেমন, আমি হাত ধুয়ে আসছি। আমি বললাম, ফাইম চলে গেল। একটা ট্যাক্সি নিলাম। মিলি বলল, এইসব আলতু ফালতু পোলাপানের সাথে তোর কিভাবে পরিচয় হয়? সামিয়া বলল, বলো বাবা বলো। দেখছেন, এই হলো আমার মেয়ে, তার আন্টির পক্ষে সব সময় থাকে। আমি যে ওর বাবা এটা মনে হয় মাঝে মাঝে ভুলে যাই। বাসার সামনে নেমে আমি বললাম, মিলি তুই সামিয়াকে নিয়ে ভিতরে যা, আমি আন্টির সাথে একটু দেখা করে আসি। সামিয়া বলল, না তুমি কোথাও যাবা না বাবা। আমি বললাম, এই তো আম্মু, এই পাশের বাসায় যাবো আর আসবো, তুমি তোমার আন্টিকে নিয়ে বাসাটা ঘুরে ঘুরে দেখো কেমন। মিলি বলল, তুবা আন্টিকে বলিস তো আমাদের বাসায় আসতে। আমি বললাম, আন্টির বাসার সামনে গিয়ে দেখি তুবা একটা ছেলের হাত ধরে সোফায় বসে আছে, হয়তো ওর জামাই হবে। আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আস্তে করে একটা ডাক দিলাম, আন্টি। আন্টি কোথা থেকে এসে বলল, কে? যে আমাকে দেখছে। আন্টি বলল, এতদিন পর বাবা কইছিলাম, এতদিন আমাদের একটু বলে গেলে কি হতো। আমি বললাম, খুব বিপদে ছিলাম আন্টি, তাই কাউকে বলার সময় পায় নাই। তো ভালো আছেন আন্টি? আন্টি বলল, এই তো বাবা ভালো আছি, তুমি কত পরিবর্তন হয়ে গেছো, চিনাই যায় না। আমি বললাম, আরে আন্টি কি যে বলেন। আন্টি বলল, আসো পরিচয় করিয়ে দিই, এটা আমার মেয়ের জামাই। আমি বললাম, আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আমি বললাম, জি। আন্টি বলল, তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই। আমি বললাম, আমি দেশে ছিলাম না আন্টি। সামিয়া দৌড়ে এসে বলল, বাবা বাবা এত সুন্দর বাসা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ফুপি আমার রুমটা নিয়ে নিল, এটা আমি মানবো না, আমি কিন্তু বাসায় আগুন লাগিয়ে দিব। আমি বললাম, এমন বলে না মা, তোমার ফুপির সাথে তো আমাকে ঝগড়া করতেই দাও না, তো এটা তোমাদের ব্যাপার, আমি না এর মাঝে। আন্টি বলল, তুমি বিয়ে করেছো? আমি বললাম, না আন্টি। আন্টি বলল, তাহলে বাচ্চা কার? সামিয়া বলল, আমি বাবার সন্তান। বাবা বলে আমি নাকি বাবার পেট। আমি বললাম, সামিয়া চুপ করো, এইদিকে আসো। সামিয়াকে কোলে নিয়ে মুখ বন্ধ করালাম, নইলে মান ইজ্জত সব শেষ করে দিত, পরে একদিন বলবো আন্টি। সামিয়া বলল, এখানে তুবা আন্টিকে? তুবা বলল, আমি কেন আম্মু, কি হয়েছে? সামিয়া বলল, তোমাকে ফুপি যেতে বলেছে, কিন্তু তুমি যাবা না, ফুপি আমার সাথে ঝগড়া করেছে। আমি বললাম, আচ্ছা আন্টি আজকে আসি, মিলিকে একা রেখে আসছি। আন্টি বলল, বোঝা যায় এক দেশ থেকে আরেক দেশে আসতো। আমি বললাম, এমন না আন্টি, আরেকদিন আসবো। সামিয়া বলল, আপনি খুব সুন্দর, আপনার চশমাটা দিবেন আমাকে। আন্টি বলল, কি কিউট মেয়ে তোমার। আমি বললাম, এই চুপ করো তো, এত কথা কেন বলো আম্মু। সামিয়া বলল, কই আমি এত কথা বলি, আর কথা কি আব্বু। আমি বললাম, আচ্ছা চলো দেখি তোমরা কি নিয়ে ঝগড়া করছো।
মিলি বলল, কি ম্যাডাম আমার সাথে কথা বলবেন না? সামিয়া মুখ বাঁকিয়ে বলে, লোভী মেয়ে আমার রুমটা দখল করে নিছে। মিলি বলল, তোর মেয়ে কি বলে দেখ। আচ্ছা ভাইয়া, বাজার করবি না? রান্না বান্না তো করতে হবে। আমি বললাম, ও আমি তো ভুলেই গিয়েছিলাম। মিলি বলল, দাঁড়া আমি লিস্ট করে দিচ্ছি। কিছুক্ষণ পর মিলি একটা কাগজ দিয়ে বলল, সব নিয়ে আসবি। সামিয়া বলল, আর বাবা এই লিস্টের সব নিয়ে আসবা। আমি বললাম, এটা আবার কিসের লিস্ট? সামিয়া বলল, চকলেট আইসক্রিম ইত্যাদি সব নিয়ে আসবা। আমি বললাম, কি এক মেয়ে বানাইছি, সারাদিন শুধু বলে বাবা ওটা না এটা। সামিয়া বলল, আমাকে বললা নাকি বাবা? আমি বললাম, আরে না, আমার তো লক্ষ্যে একটা মেয়ে, ওই পাশের বাসায় একটা মেয়েকে বলছি। আচ্ছা আমি যাই, মিলি দরজা লাগিয়ে রাখবি। মিলি বলল, আচ্ছা ভাইয়া। প্রথমে হাসপাতালে গেলাম, কিন্তু আপুকে পেলাম না। একজনের কাছ থেকে খবর নিয়ে শুনছি গ্রামের বাড়িতে গেছে। পরে থানার সামনে গেলাম সাথীকে একটু দেখার আশায়, কিন্তু পেলাম না, হয়তো কোথাও গেছে। ও মনে হয়েছে, আপু তো বলেছিল সাথী নিজের থানা বদল হয়ে গেছে। বাজার করে বাসায় চলে আসলাম। রাতে আন্টি খাবার দিয়ে গেছে, এজন্য আর খাবার রান্না করতে হলো না। সামিয়াকে নিয়ে বসে আছি। প্রতিদিন রাতে তারই কই বাইনা, বাবা মানুষের আম্মু আছে, কিন্তু আমার খালি শুধু বাবা, আমার আম্মু কই? আমি বললাম, আম্মু এসব বলিও না, আমি বুঝি তোমাকে আদর করি না? সামিয়া বলল, বাবা আমি তোমাকে ছেড়ে কারো কাছে যাব না, ভয় পাও কেন? শুধু একবার আমার আম্মুকে দেখবো। মিলি বলল, ছোট্ট একটা মেয়ে, আর আমাকেও তো বলিস না সামিয়ার আম্মুকে। আমি বললাম, এইসব শুনে তোর লাভ কি? সামিয়া বলল, আমি শুধু একবার আমার আম্মুকে দেখবো, আব্বু দেখাবা না? আমি বললাম, সব শিখাইছিস তুই, তোর জন্য আজকে আমার মেয়ে। সামিয়া বলল, আন্টিকে কিছু বলবা না কিন্তু। আমি জানি আমার আম্মু আছে, অনেক নাটকে দেখছি মা তার মেয়েকে খুব আদর করে, বুকে নিয়ে ঘুমাই। আমারও তো শুধু তুমি আসো, আমি কি একটু আম্মুকে দেখতে পারি না? আমি বললাম, কান্না করিও না আম্মু, আমি নিয়ে যাব তোমার আম্মুর কাছে, শুধু দেখে চলে আসবা, প্রমিস করতে হবে। সামিয়া বলল, আচ্ছা বাবা, শুধু দেখে চলে আসবো। মিলি বলল, ভাইয়া আমি এখন বড় হয়েছি, আমি সব বুঝি, আমাকে তো বলবি সামিয়া কার সন্তান? আমি বললাম, সবাই এই প্রশ্ন করে, আমি কি উত্তর দিব বল? এটা না বললে হয় না? মিলি বলল, আমি তো জানতে পারি তোর বোন হিসাবে। আমি বললাম, সামিয়া মোবাইলে গেম খেলো নাও। সামিয়া বলল, দাও বাবা। আমি বললাম, শোন তাহলে, তোরে আজকে সব বলবো। এক এক করে মিলিকে সব বললাম সামিয়ার আম্মুর বিষয়ে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।